বিবিসি বাংলায় এখনকার প্রধান খবর। বাংলাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি সেকেন্ডে কমপক্ষে 20 মেগাবাইট হচ্ছে বলছে সরকার, কিন্তু সাধারণ গ্রাহকরা কি সেই স্পিড পাবেন? বাংলাদেশে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার মহামারীর পর্যায়ে পৌঁছেছে বলছেন বিশেষজ্ঞরা। এটা সাইলেন্ট প্যান্ডেমিক, নীরব একটা প্যান্ডেমিক চলছে কোভিডের পাশাপাশি। আসলে কিন্তু অনেকে বলে সামনে আসছে, আসলে সামনে না, এখনই আমাদের মধ্যে আছে। আপনি যদি একটা আইসিইউতে আপনার একটা পেশেন্ট থাকে, আপনি দেখবেন যে কোনো অ্যান্টিবায়োটিক তার ইনফেকশনকে নিরাময় করতে পারছে না। এটা কিন্তু অলরেডি একটা প্যান্ডেমিক চলছে। কুমিল্লায় কাউন্সিলরের হত্যায় মামলা হয়নি এখনো, শহর থমথমে রয়েছে খেলা আর সোশ্যাল মিডিয়ার খবর। এইসব কিছু নিয়ে বিবিসি বাংলায় আজকের প্রবাহ। বিবিসি বাংলার সন্ধেবেলার আয়োজন প্রবাহ শর্টওয়েভ ছাড়াও প্রচারিত হচ্ছে এফএম তরঙ্গে বাংলাদেশের প্রধান 10টি শহরে, আর ইন্টারনেটে এই অনুষ্ঠানটি লাইভ প্রচারিত হচ্ছে bbcbangla.com ওয়েবসাইট থেকে। প্রবাহের আজকের আয়োজনে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি মাসুদ হাসান খান। একটু আগে যেমনটা শুনছিলেন, বাংলাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি সেকেন্ডে কমপক্ষে 20 মেগাবাইট করার সরকারের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। তিনি বলেছেন, এখন দেশে ব্যান্ডউইথের ব্যবহার বেড়ে যাওয়ার কারণে সরকার এই পদক্ষেপ নিয়েছে, কিন্তু অফিস বা কর্পোরেট প্রতিষ্ঠানের বাইরে সাধারণ গ্রাহকরা ব্যক্তিগত পর্যায়ে ব্যবহারের ক্ষেত্রে ব্রডব্যান্ড ইন্টারনেটের এই গতি পাবেন সেটা নিশ্চিত করার প্রশ্নে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। সরকারি সংজ্ঞায় এতদিন বাংলাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের সর্বনিম্ন গতি ছিল 10 Mbps। বিস্তারিত শুনুন ঢাকা থেকে সংবাদদাতা কাদির কল্লোলের এই প্রতিবেদনে। দেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের সর্বনিম্ন গতির সরকারি সংজ্ঞায় পরিবর্তন আনা হল 3 বছর পর। সর্বশেষ 2018 সালে ব্রডব্যান্ডের গতি সেকেন্ডে কমপক্ষে 10 মেগাবাইট করা হয়েছিল। এখন সেই গতি হবে কমপক্ষে 20 Mbps। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, এখন সব ধরনের কর্মকাণ্ড ইন্টারনেট নির্ভর হয়ে পড়েছে, ফলে যে পরিমাণ ব্যান্ডউইথ ব্যবহার হচ্ছে সেখানে 10 Mbps গতির ব্রডব্যান্ড তা সামাল দিতে পারছে না। সেজন্য গ্রাহকের চাহিদা বিবেচনায় নিয়ে এখন ব্রডব্যান্ডের গতি বাড়ানো হয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন। সাম্প্রতিককালে আমরা যে অবস্থাটা লক্ষ্য করেছি তাতে ব্রডব্যান্ডের ব্যবহার বেড়েছে এবং ব্রডব্যান্ডে যে পরিমাণ ব্যান্ডউইথ ব্যবহৃত হয় তাকে আমরা এখন আর 10 Mbps কে ব্রডব্যান্ডের স্বীকৃতি দিতে চাই না, আমরা এটাকে 20 Mbps করে দিয়েছি। তিনি জানিয়েছেন, তাদের এই সিদ্ধান্ত ইতিমধ্যেই কার্যকর করা হয়েছে, কিন্তু ব্রডব্যান্ড ইন্টারনেট সরবরাহকারীদের অ্যাসোসিয়েশনের নেতা এম এ হাকিম বলেছেন, সরকারি সিদ্ধান্তের নোটিশ তারা এখনো পাননি। অন্যদিকে মন্ত্রী মোস্তফা জব্বার উল্লেখ করেছেন, সারা দেশে ব্যক্তি পর্যায়ের প্রত্যেক গ্রাহকের 20 Mbps গতির ব্রডব্যান্ডের দাম প্রতি মাসের জন্য 1200 টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এছাড়া 10 Mbps 800 টাকা এবং 500 টাকায় পাওয়া যাবে 5 Mbps গতির ইন্টারনেট। বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন, একজন সাধারণ গ্রাহকের 20 Mbps গতির ব্রডব্যান্ড পাওয়ার নিশ্চয়তা নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স বিভাগের শিক্ষক ড লাফিফা জামাল বলেছেন, সারা দেশে একই গতি থাকবে সেটাই এখনো নিশ্চিত করা যায়নি। আমাদের যে শহর অঞ্চলে সেদিকে আমরা যতটা স্পিড পাই, গ্রামাঞ্চলের দিকে বা প্রত্যঞ্চল অঞ্চলে যদি যাই স্পিড কমে যায়, এবং অনেক জায়গায় কানেক্টিভিটিও থাকে না। তো আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি যে আমাদের ইনফ্রাস্ট্রাকচারটাকে আরো একটুখানি শক্তিশালী করতে হবে। ইনফ্রাস্ট্রাকচারটা একেবারে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে হবে, যেন এই সুবিধাটা শুধুমাত্র নির্দিষ্ট জনগোষ্ঠী না পেয়ে সবার জন্য সহজলভ্য হয়। পাশাপাশি হচ্ছে আমরা কিন্তু একটু শেয়ার লাইনের কথা বলি, যার ফলে কিন্তু যখন অনেকজন গ্রাহক সেটাকে আমরা ব্যবহার করি সেটা কিন্তু নেমে আসে স্পিডটা। আরেকজন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ মনে করেন, ব্রডব্যান্ড ইন্টারনেট সরবরাহের ব্যবস্থাপনা এখনো ঝুঁকিপূর্ণ রয়েছে এবং গতি নিশ্চিত করার ক্ষেত্রে এটি বড় চ্যালেঞ্জ। আমাদের বড় সমস্যা হচ্ছে অ্যাভেলেবিলিটি এনশিওর করা, কারণ আমাদের দেশের যে ইনফ্রাস্ট্রাকচার দিয়ে লাস্ট মাইল সার্ভিস দেওয়া হয় এটা অনেক বেশি ভালো লাগে। গ্লোবালের ফাইবার টেনে হয়তো একটা বাসায় কানেকশন দিচ্ছে, একটা ছিঁড়ে যায়, কেটে যায়, ড্রপ করে। এই জায়গাটায় আমাদের আসলে আরো বেশি কাজ করার সুযোগ আছে। আর মফস্বল শহরগুলোতে আমাদের এখনো একটু কম। তার পিছনে যে কারণটা সেটা হচ্ছে যে ট্রান্সমিশন ক্যাপাসিটি সবকিছু যোগ করে মফস্বলে যে আইএসপি সার্ভিস দেয় তাদের নাম্বার অফ ইউজারের সংখ্যা সব মিলিয়ে
তারা তো অনেক ক্ষেত্রে স্পিড দিতে পারেন না। সাধারণ গ্রাহকের নির্ধারিত গতির ব্রডব্যান্ড ইন্টারনেট পাওয়া নিশ্চিত করা নিয়ে বিশেষজ্ঞরা যে অভিযোগ তুলেছেন তারা বলেছেন, ব্রডব্যান্ড ইন্টারনেট সরবরাহের ক্ষেত্রে সাধারণত ব্যক্তি পর্যায়ে শেয়ার করা হয়ে থাকে। সেখানে এতদিন 10 Mbps গতির ব্রডব্যান্ড 4 জন গ্রাহককে শেয়ার করার নিয়ম ছিল। এই প্রক্রিয়ায় 4 জন গ্রাহক একসাথে ব্যবহার করলে গতি কমে যাচ্ছে। ইন্টারনেট সরবরাহকারীদের অ্যাসোসিয়েশন বলছে 20 Mbps ব্রডব্যান্ডের ডেডিকেটেড লাইনের জন্য মাসে খরচ পড়ে 10,000 টাকার মতো। এ ধরনের একটি লাইন 4 জনের মধ্যে শেয়ার করার কথা থাকলেও প্রতিষ্ঠানগুলো এর চেয়ে বেশি গ্রাহকের কাছে শেয়ার করে থাকে। মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, শেয়ার ব্রডব্যান্ডেই যাতে গ্রাহকের ব্যয়ের সাথে তাল মিলিয়ে গতি নিশ্চিত করা যায় সেটা তাঁরা তদারকি করবেন। আমরা এটা কিন্তু ডেডিকেটেড লাইন দিতে বলছি না, আমরা এটাকে বলছি শেয়ার ব্যান্ডউইথ। অর্থাৎ শেয়ার ব্যান্ডউইথের ক্ষেত্রে তো এই ঘটনা করতেই পারে। আপনার ধরেন আপনার লাইন দিচ্ছে 10, 5 জনের শেয়ার করলে এটা 2 হয়ে যেতে পারে। তো এই অবস্থাটা আছে, কারণ আমরা যদি ডেডিকেটেড করি তাহলে আমাদের কস্ট আর অনেক বেড়ে যায়। আপনি যদি শেয়ার না নিয়ে ডেডিকেটেড ব্যান্ডউইথ নেন তাহলে আপনার কস্ট বেড়ে যাবে। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার তথ্য অনুযায়ী দেশে এখন ব্রডব্যান্ড ইন্টারনেটের গ্রাহক রয়েছে 1,20,00,000। এর বেশিরভাগই ব্যক্তি পর্যায়ের গ্রাহক। শুনছিলেন কাদির কললের প্রতিবেদন। বাংলাদেশের ব্রডব্যান্ডের গতি এখন সেকেন্ডে 20 মেগাবিটস। একটু আগে আমি ভুল করে মেগাবাইট বলেছিলাম, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। বাংলাদেশে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার মহামারীর পর্যায়ে পৌঁছেছে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন। বেসরকারি ডাক্তাররা যথেষ্ট বিচার বিবেচনা না করেই রোগীদের অ্যান্টিবায়োটিক ওষুধ দিচ্ছেন। হাসপাতালগুলোতেও সংক্রমণ রোধের লক্ষ্যে রোগীদের অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। ফলে মানব দেহ থেকে অ্যান্টিবায়োটিক ছড়িয়ে পড়ছে পরিবেশে এবং মানুষের খাদ্যের মধ্যে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এর ফল হচ্ছে ভয়াবহ। বাংলাদেশে অ্যান্টিবায়োটিকের অতি ব্যবহার কিংবা অপব্যবহারের মাত্রা আসলে কত বেশি, এই প্রশ্ন আমি করেছিলাম ডক্টর জাকির হোসেন হাবিবকে, যিনি সরকারের সংক্রামক রোগ বিভাগে দীর্ঘদিন ধরে বিশেষজ্ঞ পর্যায়ে কাজ করছেন। ডক্টর জাকির হোসেন হাবিব। অ্যান্টিবায়োটিক ব্যবহারটা সারা বিশ্বেই, কিন্তু আপনি যদি বিশ্বের উন্নত দেশেও যান সেখানে কিন্তু অ্যান্টিবায়োটিক মাত্রাতিরিক্ত ব্যবহারের অভিযোগ আসে। আর আমাদের দেশে যেহেতু অ্যান্টিবায়োটিকটা একটু বেশি ব্যবহার করা, বিশেষ করে হসপিটালেও একটু বেশি ব্যবহার করার কারণ হচ্ছে আমাদের ধারণ ক্ষমতার চেয়ে অনেক সময় অনেক বেশি পেশেন্ট থাকে। নিউনেটের একটা বেডে 5টা রোগী আছে। একটা হসপিটালে যখন এরকম করে পেশেন্ট যখন লোড থাকে তখন আসলে একটা পেশেন্ট থেকে আরেকটা পেশেন্টের রোগ ছড়ানোর খুব সম্ভাবনা থাকে। এই কারণে অনেক সময় সিকিউর বোধ করেন ডাক্তার, সেই কারণে অ্যান্টিবায়োটিক দেন। আর এখন একটা ট্র্যাডিশনের মতো হয়ে গেছে এখন অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার করে। এটা আমাদের দেশে শুধু না, সারা বিশ্বেই কিন্তু অ্যান্টিবায়োটিক ব্যবহারটা বেশি এবং এর রেটটা কিন্তু অনেক বেশি ব্যবহার হচ্ছে। আর জীবাণুর ধর্মই হচ্ছে যখন কোনো অ্যান্টিবায়োটিক বেশি ব্যবহার করা হয় তখন জীবাণু সেটা প্রতিরোধী হয়ে যায়। সে নিজের বাচ্চার তাগিদেই কিন্তু এটা করে, তার নিজের তাগিদেই সে রেজিস্ট্যান্স ডেভেলপ করে। আমি যখনই ব্যবহার করবো তখনই এটা রেজিস্ট্যান্স ডেভেলপ করে। ডক্টর হাবিব, অ্যান্টিবায়োটিকের অতি ব্যবহার কিংবা অপব্যবহার যাই বলুন না কেন, এর ফল কি হচ্ছে? মানে রোগীদের স্বাস্থ্যের উপর এসবের কি প্রভাব পড়ছে? ফল ভয়াবহ। আমরা এটা এইভাবে টের পাই না যখন সুস্থ থাকি, কিন্তু আমাদের আত্মীয় স্বজনরা যখন অসুস্থ হন, যখন হসপিটালে যান, আমরা যখন অসুস্থ হই তখন আমরা টের পাই। এটা কিন্তু অলরেডি একটা প্যান্ডেমিক চলতেছে। এটা সাইলেন্ট প্যান্ডেমিক বলে, নীরব একটা প্যান্ডেমিক চলছে কোভিডের পাশাপাশি। কিন্তু আসলে কিন্তু অনেকে বলে সামনে আসছে, আসলে সামনে না, এখনই আমাদের মধ্যে আছে। আপনি যদি একটা আইসিইউতে আপনার একটা পেশেন্ট থাকে, আপনি দেখবেন যে কোনো অ্যান্টিবায়োটিক তার ইনফেকশনকে নিরাময় করতে পারছে না। এটা কিন্তু অলরেডি একটা প্যান্ডেমিক চলছে এবং আমাদের যে সার্ভিস চলে সেখানে ভয়াবহ কিছু। আজকে আমরা যে সার্ভিস করেছি সেখানে দেখা যাচ্ছে যে আমাদের বিশেষ আইসিইউ পেশেন্টের ক্ষেত্রে খুবই ভয়াবহ অবস্থা। অধিকাংশ ওষুধি কার্যকর 2-3টা ড্রাগ আমাদের হাতে আছে, যেগুলো বিশেষ করে কোভিডের সময় আমরা ক্ষতি ব্যবহার করে ফেলছি। বিশেষ করে ইমিপেনাম, মেরোপেনাম, এই জাতীয় যে ড্রাগগুলি খুবই ভালো অ্যান্টিবায়োটিক ছিল, সেগুলি কিন্তু আমরা এখন অতি ব্যবহার করছি এবং সেগুলির রেজিস্ট্যান্স ক্রমশ বাড়ছে। অর্থাৎ এই যে অ্যান্টিবায়োটিক এগুলো এখন আর কাজ করছে না ততটা। আপনি যখনই কোন একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন, জীবাণু তার একটা ইফেক্ট দিবে, সে তখন ওইটার বিরুদ্ধে তার ব্যবস্থা নিবে। আপনি যত বেশি ব্যবহার করেন সেটা তত বেশি অকার্যকর হবে। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই যে আমাদের টেট্রাসাইক্লিন নামে একটা অ্যান্টিবায়োটিক আছে, আগে আমরা ব্যবহার করতাম, এখন বেশি ব্যবহার হয় না, কিন্তু সেটা দেখা যাচ্ছে যে রেজিস্ট্যান্সটা কমে যাচ্ছে। কিন্তু আমাদের সেফট্রিয়ালটা অতি ব্যবহার হয়েছে, সেটা রেজিস্ট্যান্স অনেক বেড়ে গেছে, 60%-এর বেশি রেজিস্ট্যান্স, অধিকাংশ 60%-এর বেশি রেজিস্ট্যান্স। অথচ আমরা হসপিটালগুলিতে এখানে একটা ভারসাম্য আনার ব্যাপার রয়েছে, একটা মাত্রার ব্যাপার রয়েছে যে কতখানি ব্যবহার করব, কোথায় ব্যবহার করব, কতদিন ব্যবহার করব, কতটুকু ব্যবহার করব, এরকম এটাকেই বলে অ্যান্টিবায়োটিক স্টুয়ারশিপ। এটা মেনে ব্যবহার করতে হবে, তাহলে হয়তো কিছুটা মাত্রা কমে যাবে। তো বাংলাদেশের রোগীরা প্রায়শই অভিযোগ করেন যে হাসপাতালের বাইরে প্রয়োজন না থাকলেও অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করা হয়। তো ডাক্তাররা এটা কেন করেন?
অ্যান্টিবায়োটিক ইউজটা আসলে আমাদের দেশে যে রেশনাল প্র্যাকটিসটা এখন আমাদের দেশে একটু ঘাটতি আছে আসলে, আমি যেটা মনে করি রেশনাল প্র্যাকটিস মানে রেশনাল যে চিন্তা করবো, রেশনাল যে একটা ওষুধ দিব সেখানে একটা ঘাটতি আছে, আমি অবশ্যই মনে করি। আমাদের যে একটা স্ট্যান্ডার্ড গাইডলাইন থাকবে সেই অনুযায়ী আমি অ্যান্টিবায়োটিক দিব, ওষুধ দিব, কিংবা এটা একটা মনিটরিং ব্যাপার, এই ব্যাপারগুলিতে একটা ঘাটতি হয়তো আছে। সেই কারণে এই ধরনের কোনো গাইডলাইন্স এই মুহূর্তে নেই বাংলাদেশে। স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন আপনার কিছু কিছু ইনস্টিটিউটে আছে, ভালো ভালো ইনস্টিটিউটে আছেন। সেন্ট্রালি আপনার জিজি হেলথ করছে, এটা মোটামুটি হয়ে গেছে। কিন্তু শুধু ডক্টর হোসেন, আপনি তাহলে কি বলার চেষ্টা করছেন যে এই মুহূর্তে বাংলাদেশে জাতীয় পর্যায়ে কোনো আসলে অ্যান্টিবায়োটিক ব্যবহারের গাইডলাইন্স নেই? কোন কোন হসপিটালে, ভালো ভালো কিছু হসপিটালে তাদের নিজস্ব গাইডলাইন আছে, আর ন্যাশনালি একটা সিডিসি যেটাকে বলে কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল, তারা একটা করে ফেলেছে। কিন্তু সেটা করাটাই শেষ কাজ না, এটা করে ডিস্ট্রিবিউট করে ডাক্তারদের মধ্যে প্র্যাকটিসে নিয়ে আসে, সেটাই হচ্ছে মূল বিষয়। ডক্টর হাবিব, ওষুধপত্র ছাড়াও অন্যভাবেও তো অ্যান্টিবায়োটিক মানুষের শরীরে ঢুকছে, পশুর মাংসের মাধ্যমে, মাছের মাধ্যমে, মুরগির মাধ্যমে। তো এই ঝুঁকিটা আসলে কতখানি মারাত্মক বাংলাদেশিদের কথা যদি আপনি বিবেচনা করেন? এটা শুধু বাংলাদেশ না, সারা বিশ্বেরই সমস্যা। এটা যেটা হচ্ছে, এটা আমাদের এনভায়রনমেন্টের মধ্যে অ্যান্টিবায়োটিক চলে আসছে। এটা খুব এটা চিন্তা করলে কিন্তু একটু বেশ ভয়েরই বিষয়। কারণ আমাদের যে অ্যান্টিবায়োটিকগুলি ইউজ করি, সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমি যখন একটা অ্যান্টিবায়োটিক খাই, তার সমস্ত অ্যান্টিবায়োটিকটা কিন্তু আমার শরীরে ইনজেক্ট হয় না, আমার শরীরে বিভিন্ন এক্সপ্রেশনের মাধ্যমে এটা কিন্তু এনভায়রনমেন্টে চলে যাচ্ছে। এছাড়া বিভিন্ন হসপিটাল বলেন, বিভিন্ন ফার্মাসিউটিক্যাল বলেন, এখান থেকে কিন্তু একটা প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক রেসিডিউ আপনার এনভায়রনমেন্টে চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের পুরো এনভায়রনমেন্টাল সিস্টেমটাই কিন্তু পলিউটেড হয়ে গেছে। এবার আপনি যে আপনার দেখবেন যে অ্যান্টিবায়োটিক কিন্তু অনেক জায়গায় পাওয়া যাবে, এই যে এই অ্যান্টিবায়োটিক রেসিডিউগুলি পাওয়া যায়, এই রেসিডিউগুলি করে কি যে এনভায়রনমেন্টের যে ব্যাকটেরিয়াগুলি সেগুলিকেও আপনার করে দেয়, পরিবর্তন করে দেয়, আর রেসিস্টেন্ট করতে সাহায্য করে। জি জি, সেগুলিকে এবং সেটা তো বেসিক্যালি ফুড চেইনের মধ্যে ঢুকে যায় তখন। জি, এখন কারণ হচ্ছে যে আমরা তো অ্যান্টিবায়োটিক তো সব জায়গায় ব্যবহার করা হয়, তো সুতরাং সেটা তো ফুড চেইনে ঢুকে যাবে। ভোক্তা পর্যায়ে, কনজিউমার পর্যায়ে এই অ্যান্টিবায়োটিকের দেদার বিক্রি এগুলো কিভাবে বন্ধ করা যায়? এখানে একটা বিষয় যেটা হচ্ছে, দিনের পর দিন এই অ্যান্টিবায়োটিকটা ব্যবহারের ফলে মানুষের একটা মানসিকতায় কিন্তু একটা চেঞ্জ চলে আসছে। আমি আজকে আমার ফ্রেন্ড আছে উপজেলায় কাজ করে, সে ইউএইচএসপিও, তার সাথে কথা বলছিলাম। সে বলছে রুগীরা আমাদেরকে এখন ফেস করে যে কোনো একটা ইনফেকশন নিয়ে আসছে, কেন একটা সেটা এখন যদি আপনি একটা অ্যান্টিবায়োটিক না দেন, সে অন্য ডাক্তার চলে যাচ্ছে, কিংবা দেখা যাচ্ছে যে আপনার সে মনে করছে অ্যান্টিবায়োটিক 2 দিন পরে সেরে যাচ্ছে, সে কিন্তু একটা প্রেশার। কথা বলছিলাম ডক্টর জাকির হোসেন হাবিবের সাথে। আপনারা শুনছেন বিবিসি বাংলার সন্ধ্যেবেলার আয়োজন প্রবাহ। আপনাদের সঙ্গ দিচ্ছি আমি মাসুদ হাসান খান। তাইওয়ানের যেসব কোম্পানি চীনের মূল ভূখণ্ডের সাথে ব্যবসা করে, তারা যদি তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করে তাহলে তাদের শাস্তি পেতে হবে বলে হুঁশিয়ার করেছে বেইজিং সরকার। চীনের তাইওয়ান সংক্রান্ত দফতরের কর্মকর্তারা বলছেন, এসব কোম্পানি এবং এতে যারা বিনিয়োগ করছে তাদের বিবেচনা করতে হবে কোনটা ন্যায় আর কোনটা অন্যায়। তাইওয়ান প্রণালীর ওপারে তারা সম্পর্ক বিনষ্ট করবে, কিন্তু চীনা মূল ভূখণ্ডে অর্থ কামাবে, এটা চলতে পারে না বলে কর্মকর্তারা উল্লেখ করেন। একটি তাইওয়ানি বাণিজ্যিক গোষ্ঠী ফার ইস্টার্ন গ্রুপের 2 চীনা সাবসিডিয়ারিকে $50 লক্ষ জরিমানা করার কয়েক ঘন্টার মধ্যেই এই হুঁশিয়ারি জানানো হলো। এ নিয়ে আরো শুনুন আফরোজা নীলার কাছে। সমুদ্রের ওপারে চীনের কাছ থেকে তাইওয়ানের ওপর চাপ আসে নানা রূপে। সর্বশেষ রূপ হল সেই সব তাইওয়ানি কোম্পানি যারা চীনের মূল ভূখণ্ডে বিনিয়োগ করেছে এবং যারা তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করছে তাদের শাস্তির ব্যবস্থা করা। চীনে তাদের 2টি কোম্পানিকে জরিমানার কথা স্বীকার করেছে তাইওয়ানের কোম্পানি ফার ইস্টার্ন গ্রুপ। তাদের বিরুদ্ধে চীন সরকারের অভিযোগ, কোম্পানি দুটি চীনের পরিবেশ, কর ব্যবস্থা এবং অগ্নি নির্বাপন সংক্রান্ত আইন ভঙ্গ করেছে। এই ব্যাপারে চীন সরকারের একজন মুখপাত্র শুধু এটুকু বলেছেন যে তাইওয়ানের কট্টর রাজনীতিবিদ এবং তাদের মালিকানায় থাকা কোম্পানিগুলোকেই শুধু তার ভাষায় কঠিন শাস্তি পেতে হবে। এ মাসের গোড়ার দিকে চীন বলেছিল তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদকে সমর্থন করে এমন কিছু ব্যক্তিকে সারা জীবন অপরাধী হিসেবে বিবেচনা করা হবে। তাইওয়ানের ক্ষমতাসীন সরকার দ্বীপটিকে স্বাধীন হিসেবে বর্ণনা করার পর থেকেই চীন তাইওয়ানের ওপর অর্থনৈতিক, সামরিক এবং কূটনৈতিক চাপ বাড়িয়ে দিয়েছে। চীন তাইওয়ানকে নিজের এক দলছুট অংশ বলে মনে করে। আফরোজা নীলা। অনুষ্ঠানের এই পর্যায়ে বাদবাকি বিশ্বের কিছু খবর পুলক গুপ্তর কাছে। বুলগেরিয়ায় পর্যটক বহনকারী একটি বাসে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত 46 জনের নিহত হবার খবর পাওয়া যাচ্ছে। একটি মহাসড়কে মধ্যরাতের দিকে এই দুর্ঘটনা ঘটে। যাত্রীদের সবাই ছিলেন উত্তর মেসিডোনিয়ার, যারা তুরস্কে সাপ্তাহিক ছুটি কাটিয়ে ফিরছিলেন। নিহতদের মধ্যে 12 জন শিশু। স্থানীয় একটি সংবাদ মাধ্যম বলছে একটি পরিবারেরই 10 জন সদস্য মারা গিয়েছে। মাত্র 7 জন যাত্রী বাস থেকে নেমে যেতে সক্ষম হয়েছেন। দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
আন্তর্জাতিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের একটি মূল্যায়ন বলছে বিশ্বের জনগোষ্ঠী খাদ্য সমস্যা থেকে ভুগছে কারণ তারা হয় কম খাচ্ছে না হয় বেশি খাচ্ছে। বার্ষিক গ্লোবাল নিউট্রিশন রিপোর্ট প্রতিবেদনে বলা হচ্ছে বিশ্বের 48% মানুষের স্বাস্থ্য সমস্যার কারণ অপুষ্টিজনিত। এর মধ্যে রয়েছেন অতিরিক্ত ওজন বা কম ওজনের মানুষ। এই প্রতিবেদনে আরও বলা হয়েছে যে অস্বাস্থ্যকর খাদ্যের কারণে এড়ানো যায় এমন মৃত্যুর হার 2010 সালের পর থেকে 15% বেড়ে গেছে এবং প্রাপ্তবয়স্কদের মধ্যে মৃত্যুর 1/4 জন্যই দায়ী অপুষ্টি। ভারতীয় এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো কাশ্মীরে সন্ত্রাস দমন আইনে একজন বিশিষ্ট আন্দোলনকারীকে গ্রেফতার করার ঘটনার নিন্দা করেছে। মানবাধিকার সুরক্ষা বিষয়ে জাতিসংঘের বিশেষ একজন রিপোর্টার মেরি লোলোর বলছেন, খুররম পারভেজকে গ্রেফতার করার খবর বিচলিত হবার মতো, কারণ তিনি মানবাধিকার রক্ষায় কাজ করছেন, তিনি কোনো সন্ত্রাসী নন। ভারত শাসিত কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করে মিস্টার পারভেজ যে প্রতিষ্ঠান চালান তারা বেশ কিছু রিপোর্ট প্রকাশ করেছে। শ্রীলঙ্কায় 2019 সালে ইস্টারের সময় বোমা হামলার সাথে জড়িত সন্দেহে 25 জনের বিচার শুরু হয়েছে। কড়া নিরাপত্তার মধ্যে পুলিশ আসামিদের কলম্বো হাইকোর্টে হাজির করে। আদালত জানুয়ারি পর্যন্ত শুনানি মুলতবি করেছে। আসামিদের অন্যতম মোহাম্মদ নওফেলকে হামলার প্রধান পরিকল্পনাকারী হিসেবে সন্দেহ করা হচ্ছে। তার সাথে ইসলামিক স্টেটের যোগাযোগ রয়েছে বলেও সন্দেহ করা হয়। 2 বছর আগে একাধিক গির্জায় এবং হোটেলে ওই বোমা হামলায় 267 জন নিহত হয়েছিল। আসামিদের বিরুদ্ধে 23,000-এরও বেশি পৃথক পৃথক অভিযোগ আনা হয়েছে। তুরস্কে 2016 সালের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর 400-রও বেশি বিচারক এবং কৌশলীর গ্রেফতারকে অবৈধ বলে রায় দিয়েছে ইউরোপীয় মানবাধিকার আদালত। গ্রেফতারকৃতদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য তুরস্কের এরদোয়ান সরকারকে নির্দেশ দিয়েছে আদালত। ইউরোপীয় আদালত বলেছে এসব গ্রেফতার মানবাধিকার বিষয়ক ইউরোপীয় সনদের লঙ্ঘন। যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসিত তুর্কি ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের সমর্থক সন্দেহে এইসব বিচারকদের আটক করা হয়। ইরানের সাথে করা পারমাণবিক চুক্তি পুনরুদ্ধারের চেষ্টার অংশ হিসেবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর প্রধান তেহরানে গিয়ে সরকারি কর্মকর্তাদের সাথে আলোচনা শুরু করেছেন। IAEA এর প্রধান রাফায়েল গ্রসি বলছেন, বৈঠকে অন্যান্য ইস্যুর মধ্যে জলবায়ু সংকট মোকাবেলার অংশ হিসেবে ইরানে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন নিয়েও কথা হয়েছে। পুলক গুপ্ত। এবার অধিবেশন শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। বাংলাদেশের ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি প্রতি সেকেন্ডে কমপক্ষে 20 মেগাবিটস হচ্ছে বলছে সরকার, কিন্তু সাধারণ গ্রাহকরা কি সেই গতি পাবেন তার কোনো স্পষ্ট জবাব পাওয়া যাচ্ছে না। বাংলাদেশে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার মহামারীর পর্যায়ে পৌঁছেছে বলছেন বিশেষজ্ঞরা। আর কুমিল্লায় কাউন্সিলরের হত্যায় মামলা হয়নি এখনো, শহরের অবস্থা থমথমে। বিবিসি থেকে আমাদের পরবর্তী অনুষ্ঠান পরিক্রমা প্রচারিত হবে আজই বাংলাদেশ সময় রাত 10:30 আর ভারতে রাত 10টায়। বিশ্ব সংবাদের পাশাপাশি এতে শুনবেন বিশেষ সাক্ষাৎকার। সেই অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি মাসুদ হাসান খান। ধন্যবাদ বাংলা আয়োজনে সঙ্গ দেওয়ার জন্য।